গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প ঝিনুক, রচনা দিব্যেন্দু পালিত। স্বামীর জন্যে আর এক প্রস্থ চায়ের ব্যবস্থা করে ঘরে এসে পর্ণা দেখল এরই মধ্যে পোশাক বদলে ফেলেছে বিনয়, যেন বেরুবার জন্যে তৈরি। একটু অবাকই হলো সে। আজ রবিবার, ছুটির দিন। মার মৃত্যু ও শ্রাদ্ধের কাজকর্ম নিয়ে গত কদিন কম হয়রানি যায়নি। বাড়ি ভর্তি লোকজনের মধ্যে আলাদা করে নিঃশ্বাস নেবার সুযোগ ছিল না। কাল থেকে আবার অফিস, ব্যস্ততা, গতানুগতিকতায় ফেরা। আজ বাড়ি অনেকটা ফাঁকা। সাত সকালেই বউকে নিয়ে শ্বশুরবাড়িতে গেছে রণজয়, দুপুরে ফিরবে। পরপর দুটো রবিবার গানের ক্লাস মিস করেছে মেয়ে তুলি। আজ আর আটকানো গেল না ওকে। ছেলে রাহুল কাল বিকেলের ট্রেনে চলে গেল খড়গপুরে। সামনেই পরীক্ষা না থাকলে আরও দু একদিন বাবা মার কাছে থেকে যেতে পারত। পর্ণা ভেবেছিল ফাঁকা বাড়িতে আজকের দিনটা পুরো বিশ্রাম নেবে বিনয়, কিন্তু এখনই আবার বেরুবার তাড়া কেন? কথাটা জিজ্ঞেস না করে পারল না পর্ণা। 9টা বেজেছে মাত্র, এখনই আবার বেরোচ্ছ কোথায়? বিনয় হাসল সামান্য, দুঃখিত হাসি। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, ক্যাটারারের বাকি টাকাটা দিয়ে আসি। কাল নিয়ম ভঙ্গ গেছে, আজই দিতে হবে। এসব ঋণ ফেলে রাখতে নেই। তাছাড়া কাল থেকে অফিস, কখন পারবো না পারবো। মন্থর গলায় বলল বিনয়। তারপর আলমারি থেকে নোটের তাড়া বের করে গুনতে লাগল। এখনো অগোছালো বিছানা থেকে চোখ তুলে স্বামীর দিকে তাকালো পর্ণা এবং ভাবল, শুধু এই ঘরটাই নয়, অন্য দুটো ঘরও পড়ে আছে অগোছালো। আবার লোকজন এসে পড়ার আগে তাকেই গুছিয়ে নিতে হবে। জানলা দিয়ে আসছে সকালের নিরুত্তাপ রোদ, তার কিছুটা বিনয়ের মুখে ও গায়ে। রমার মৃত্যুর পর থেকে এ পর্যন্ত এই 12-13 দিনে নানা ঝক্কি ও টানাপোড়েনের মধ্যে তেমন করে লক্ষ্য করেনি স্বামীকে। আজই দেখল কেমন অন্যরকম লাগছে, বিষণ্ণ, একটু বা অসহায়। মাথা ন্যাড়া করার জন্যই সম্ভবত। 24 বছরের বিবাহিত জীবনে আগে কখনো স্বামীকে এই চেহারায় দেখেনি পর্ণা। শুধু বিষণ্ণ বা অসহায় নয়, কেমন যেন নিজের মধ্যে ঢুকে পড়া। কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতে লক্ষ্য করে বিনয় বিছানায় নেই। বাথরুমে যে নেই তা বুঝতে পেরে শোবার ঘর থেকে বেরিয়ে এসে দেখেছিল অন্ধকার বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে বিনয়। চারপাশে নৈশব্দ ও অন্ধকারের মধ্যে আকাশটাকে স্বাভাবিকের চেয়ে বড় লাগে। আকাশই দেখছে। এখানে কেন? বিনয়ের গায়ে গায়ে দাঁড়িয়ে পর্ণা বলেছিল, ঘুম আসছে না? সঙ্গে সঙ্গে জবাব দেয়নি বিনয়। মুখ না ফিরিয়েই একটু পরে বলল, মা হাসপাতালে যেতে চাইনি। আমি বলেছিলাম আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব, সেটা আর হলো না। এসব আবেগের কথা পর্ণা জানে শোকই বলিয়ে নেয়। হাসপাতালে না গিয়ে বাড়িতে থাকলেও মৃত্যু হতো রমার, তখন হয়তো অন্য কথা বলতো। বিনয় তখনও স্মৃতিতে। সেখানে ঠিক কোন ছবি, কি ঘটছে বুঝতে না পেরে চুপচাপ গলায় পর্ণা বলেছিল, শোবে চলো। গত রাতের অন্ধকারে বিনয়ের মুখ ঠিক কেমন ছিল বুঝতে না পারলেও গলার স্বরের জড়ানো ভাব কিছু বুঝিয়েছিল। নিজেও কিছুটা বিহ্বল হয়ে পড়েছিল পর্ণা। এখন সেরকম কিছু হলো না।
বরং বিনয়কে টাকা গুনতে দেখে খুঁজে পেল প্রশ্নটা। সব টাকা কি তুমি একাই দিচ্ছ? না। টাকাগুলো খামে ভরে আলমারি বন্ধ করতে করতে বিনয় বলল, সুজয় 2000 দিয়েছে। অন্যরা? বিনয় গম্ভীর হল। বোধহয় পর্ণার জেরা পছন্দ হয়নি। বলল, বিজয় সামনের মাসে দেবে কিছু। রণজয় মুম্বাইয়ে গিয়ে পাঠিয়ে দেবে। বোনেদের কথা উঠছে না। বোনেদের কথা বলিনি। পর্ণা বলল, চিকিৎসা খরচের ভাগও ভাইরা দেবে বলেছিল, দিয়েছে? দেবে হয়তো। ওসব ভেবে লাভ আছে কিছু? যা হবার হয়ে গেছে। মা 2 বার মরবে না। বিনয়কে অনিচ্ছুক দেখে কথা বাড়ালো না পর্ণা। হঠাৎ মনে পড়ল, খানিক আগে চা চেয়েছিল বিনয়। চা ভিজিয়েই এসেছিল এ ঘরে। লিকারটা করা হয়ে গেল বোধহয়। ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেল পর্ণা। চায়ের কাপ হাতে ফিরে এসে দেখল ইতিমধ্যে জুতোটাও পরে নিয়েছে বিনয়। হাতে খবরের কাগজ ধরা থাকলেও দৃষ্টি জানলার বাইরে, দূরে, অন্যমনস্ক। পর্ণার হাত থেকে চাটা নিয়ে সামান্য নড়ে বসল চেয়ারে। কাপটা নামিয়ে রাখল টেবিলে। তখনই চুমুক দিল না। নিশ্চিত এমন কিছু ভাবছে, স্ত্রী হয়েও পর্ণা যার হদিশ পেতে পারে না। পর্ণা দাঁড়ালো না। থাক ও নিজের মতো। ভাবল এখন সেও নিজের মতো ব্যস্ত হতে পারে। কাজের লোক ধনীকে ফর্দ হাতে বাজারে পাঠিয়েছে। সে ফেরার আগে যতটা পারা যায় ঘরদোর গুছিয়ে নেবে। সম্পর্কে জড়িয়ে থেকেও কখনো কখনো যে মানুষ একা হয়ে যায়, গত কদিন বিনয়কে দেখে সেটাই বুঝেছে পর্ণা। 3 ভাই এবং তাদের স্ত্রীরা, 2 বোন এবং ভগ্নিপতিরা ছাড়াও একদিন দূরের বা কাছের আত্মীয় স্বজন পরিচিতরা প্রায় সারাক্ষণই আসত, যেত, ভিড় করে থাকত ফ্ল্যাটে। রমার মৃত্যুর পর 4 দিন যেতে না যেতেই শোকের আবহ কেটে পারিবারিক মেলামেশাটাই বড় হয়ে উঠেছে যেন। রমা তখন শুধুই উপলক্ষ। 4র্থ বা 5ম দিনে রাত্রে একসঙ্গে খেতে বসে কি যেন কথায় মেজ ভাই বিজয় হঠাৎ বলল, 78 কম বয়স নয়। অসুস্থ শরীর নিয়ে এর বেশি দিন বাঁচলে নিজে ভুগত, অন্যদেরও ভোগাত। সেদিক থেকে বরং চলে গিয়ে, কি বলো দাদা? প্রশ্নটা বিনয়কে। তা না হলে হয়তো জবাব দিত না। পর্ণা তখন বিনয়কে দেখছে, বিনয় বিজয়কে। একটু সময় নিয়ে বলল, কি করে বলবো? হয়তো জানতো অসুস্থ মাকে নিয়ে তার ছেলে মেয়েরা ভুগতে চায় না, সেই জন্য নিজেই চলে গেল। বিজয় অপ্রস্তুত। পরে বলল, আমি একটা জেনারেল স্টেটমেন্ট করেছিলাম দাদা, কিছু ভেবে বলিনি। জানি। গলার স্বরে অন্যমনস্কতা। ক্রমশ তা পৌঁছল স্বগতোক্তিতে। অশৌচ চলছে, কলাপাতা নিরামিষ খাওয়া। সেখানে হাত নাড়াচাড়া করতে করতে বিনয় বলল, জানি না, কদিন মনে হচ্ছে হয়তো আমারই দোষ। আমি ঠিক সময়ে চিকিৎসার ব্যবস্থা করলে হয়তো এবারের অ্যাটাকটা এড়ানো যেত, মা আরও কিছুদিন বাঁচত। হঠাৎ বলা বলেই পর্ণা বুঝতে পারেনি বিনয় কি বলছে, কেন বলছে। তার আগেই রণজয় বলল, এ কথা বলছো কেন? বিনয় হাসল, এই সময় যেভাবে হাসা যায়। এঁটো হাতের উল্টো পিঠে ঠোঁটের পাশ মুছে বলল, দীপারা বাড়ি করেছে। গৃহপ্রবেশে গিয়েছিল মা, সেখানে বাথরুমে পড়ে যায়। সমীরণ ডাক্তার ফোন করে জানিয়েছিল পরের দিন সকালে। বলল হাড়গোড় ভাঙেনি, কোমরে লেগেছে একটু, ওষুধ পড়েছে, অন্য কোনো অসুবিধে নেই, তবে আমার এখানে আসতে চাইছে। এমনিতে ভালো আছে শুনে আমি বললাম 2 দিন ওখানেই রেস্ট নিক, ব্যথাটা কমুক, উইকেন্ডে নিয়ে আসব। ট্যুর ছিল, দেখতেও যাইনি। এখানে আসার পর মনে হলো জড়তা এসেছে কথা বলায়।
জিভ মোটা হয়ে গেলে যেমন হয়, একটু চুপচাপও হয়ে গেছে যেন। শরীর খারাপ কিনা জিজ্ঞেস করায় মাথা নাড়ল। তার মাস চারেকের মাথায় সেরিব্রাল। স্ক্যানিংয়ে ধরা পড়ল আগেও একবার হয়ে গেছে, মাইল্ড যদিও, তবে ক্লট ছিল। তখনই চিকিৎসা হলে হয়তো। কথার জেরে এবং মনে পড়া থেকে বিনয় চুপ করতেই পর্ণা বলল, আমি তোমায় বলেছিলাম মুখের ডান পাশটা কেমন ভারী লাগতো। হ্যাঁ, বলেছিলে, বিনয় বলল। আমি তো ডাক্তার নই যে বুঝবো, কোনো কমপ্লেনও তো করেনি। দীপা বিনয়ের পরের বোন, পরিবেশন করছিল। ভাইদের খাওয়া শেষ হলে বৌদির সঙ্গে খাবে। এতক্ষণ চুপচাপ শুনছিল ভাইদের আলাপ। সমীরণের নাম ওঠাতেই সম্ভবত চেপে রাখতে পারল না নিজেকে। আচমকা বলল, দোষটা কিন্তু তোমার ভগ্নিপতির হয়ে যাচ্ছে দাদা। সে ডাক্তার, ধরতে পারেনি। এসব তো তুমি আগে বলনি। কি হতো? বিনয় বলল। আর সমীরণেরই বা দোষ হবে কেন? হয়তো এখানে এসেই ফার্স্ট অ্যাটাকটা হয়। নিউরোলজিস্ট বলল, এমন হয়, বোঝা যায় না। শুধু পড়ে গিয়েই হয় না, ঘুমের মধ্যেও হতে পারে। সত্যি এই, আমার সন্দেহ হয়নি। মেজুভাই বিজয় বলল, অকারণ নিজেকে অপরাধী করে লাভ নেই দাদা। মা যখন কমপ্লেন করেনি তখন এসব কথা উঠছে কেন? চিকিৎসা নয়, একটা বয়সে পৌঁছানোর পর ডেস্টিনি কন্ট্রোল করে মানুষকে। মা সেই বয়সে পৌঁছে গিয়েছিল হয়তো। আগের চেয়ে ঠান্ডা গলায় বিনয় বলল, ঘটনাটা যদি জামশেদপুরে তোর কাছে থেকে হতো তাহলে তোরও আমার মতো মনে হতো। ছাড়ো এসব, রণজয় হঠাৎ বলল। এবার তো আর চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। বড় নার্সিংহোম, বড় বড় স্পেশালিস্ট, স্পেশাল নার্স। মা কি কোনোদিন ভাবতে পেরেছিল এসব? সুজয় হাসল। রণজয়ের কথার ফাঁক ধরতেই যেন বলল, এবারও ভাবিনি। নার্সিংহোমে নিয়ে যাবার সময় অ্যাম্বুলেন্সে কোমা হয়ে যায়, তারপর 17-18 দিন, এতেই চলে গেল লাখখানেক, 1.5 লাখ। স্ট্রেনটা দাদারই গেল। এখন ভাবলে যতটুকু মনে পড়ে পড়নার, এরপরেই ওসব আলোচনা থাক বলে উঠে পড়ে বিনয়। তখনও খাওয়া শেষ হয়নি, হয়তো রুচি পাচ্ছিল না। ওকে বাথরুমের দিকে এগোতে দেখে পর্ণা ধরে নিয়ে নিজেকে সরিয়ে নিল। বিনয় চলে যেতে কথাগুলো বলেছিল দীপা। মা বাবার অসুখে ছেলেমেয়েরাই স্ট্রেন নেয়। দাদা ছেলের কর্তব্য করেছে, কিন্তু আমরা সবাই কি তা করেছি? শুধু টেলিফোন ট্রাঙ্ক কল করলে কি হয়? কি ভাগ্যিস মার জ্ঞান ছিল না। কথাটা কি আমাকে বললে দিদি, নাকি মেজদাকে? প্রশ্ন করেই থেমে গেল সুজয়। তারপর অন্যরকম গলায় বলল, অফিসে যা চলছিল, ফরেন অফিস থেকে সাহেবরা এসেছে, শুধু মিটিং মিটিং আর কনফারেন্স। এদিকে ছেলের পরীক্ষা, অনু অসুস্থ, বিছানায়। ইচ্ছে করে অবহেলা করিনি দিদি। কাছে থাকা দূরে থাকার মধ্যে অনেকটা তফাৎ। মাঝে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি। দীপা সম্ভবত বিজয়কে জড়িয়েছিল। সে জবাব দিল না। রমার মৃত্যুর খবর পেয়ে স্ত্রী মিনা ও মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিল জামশেদপুর থেকে। প্রমোশন হবার পর নতুন কোয়ার্টার্সে উঠে গেছে কিছুদিন হলো। পাড়াটা ভালো নয়, চুরিচামারি হয়। বাড়ি ফাঁকা রাখা যাবে না বলে মেয়েকে নিয়ে পরের দিনই ফিরে গেছে মিনা। বিজয়ও চলে যাবে কাল। শ্রাদ্ধের আগে ফিরবে আবার, ভোরে ট্রেন। হয়তো সেই কথাই চিন্তা করছে এখন। ওকে বিষণ্ণ চুপ করে থাকতে দেখে দীপা বলল, আমার কথাটা সিরিয়াসলি নিস না বিজু, কথার কথা বলেছি। আমার একটা কথাই মনে হচ্ছে, মার টানে সবাই জড়ো হলাম, কতদিন পরে দেখা হলো একসঙ্গে। শ্রাদ্ধ চুকে যাবে, তারপরে আর কার টানে কে আসবে? কথাগুলো যেন সকলকেই ছুঁয়ে গেল। ওর মুখের দিকে তাকিয়ে চুপ করে যেতে স্তব্ধতা নামল হঠাৎ। সেটা ভাঙতেই সম্ভবত ছোট বোন নিপা বলল, কাল রাতে আমি মাকে স্বপ্নে দেখেছি। রণজয় বলল, কিরকম? মজার স্বপ্ন। হাসি ফুটল দীপার মুখে।
বলল, আমি বোধহয় কাঁদছিলাম। মা বলল, কাঁদিস না, আমার ট্রাঙ্ক আর সুটকেসে তোদের জন্য সব গুছিয়ে রেখেছি, ভাগ করে নিবি। সুজয় বলল, বাবা, এ তো স্বপ্নে যখের ধনের হদিশ পাওয়া। তা মা এত সম্পত্তি রেখে গেছে যে সবাইকে ভাগ করে নিতে বলল? যখের ধনী বটে। বিজয় উঠে পড়েছিল। ওর সামনে থেকে এঁটো কলা পাতাটা তুলে ঝুড়িতে ফেলে এসে দীপা বলল, যার কাছে যা পেত সব তো তুলে রাখত ওই ট্রাঙ্ক আর সুটকেসে, টিপে টিপে খরচ করত, কারো সামনে খুলতো না কখনো। বৌদি, তুমিই বলো না, তোমার কাছেই তো বেশিটা সময় কাটালো। তোমার সামনে কভার সুটকেস খুলতে দেখেছো মাকে? নিপার স্বপ্নের বৃত্তান্ত শুনেই বিরক্ত হয়েছিল পর্ণা। তখনই অনুমান করল স্বপ্ন টপ্ন বাজে কথা। নিপার আসল লক্ষ্য রমার ট্রাঙ্ক আর সুটকেসে কি আছে না আছে দেখা। শ্বশুরমশাই চাকরি করতেন জামশেদপুরে, রিটায়ার করার পরেও থাকতেন সেখানে। তাঁর মৃত্যুর পর বিধবা রমা যখন বড় ছেলের কাছে থাকতে এলেন কলকাতায়, তখন সংসারের ভারী জিনিসপত্র, ফার্নিচার ইত্যাদি মেজ ছেলে বিজয়ের হেফাজতে থাকলেও ছেলেদের বিয়েতে পাওয়া রূপোর বাসনকোসন, সেলাইকল এবং এইরকম আরও যা যা ছিল তা জামশেদপুরে শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধে গিয়ে ভাগ করে নেয় মেয়েরা, ছেলেদের বউরা। সব নাকি স্মৃতি, সুবেনির। পর্ণার আনার উপর বাসনগুলো পালিশ করে বড় মেয়ের বিয়েতে দিয়েছিলেন রমা। অসহায় গলায় কথাটা নিজেই বলে ফেলেছিলেন তিনি, আমরা তো বড় লোক ছিলাম না, আর কোত্থেকে দিতাম বলো? বিনয় তখন সামনে বলেছিল, জিনিসগুলো তোমাকেই দেওয়া হয়েছিল মা, কাজে লাগিয়েছ, এতে অস্বস্তি বোধ করার কি আছে? পর্ণাকে কিছু বলতে না হলেও রমার চোখের জল দৃষ্টি এড়ায়নি তার। এখনো সেই মুখ মনে পড়ায় সে বলল, বিধবা মানুষ কি আর থাকবে, এক প্রস্ত ভাগাভাগি তো আগেই হয়ে গেছে। চাবির গোছাটা আমার কাছেই আছে, কি আছে না আছে দেখে নিও তোমরা। গলার হার, চারগাছা চুড়ি, আংটি এসব তো নার্সিংহোমে তুমিই খুলে রেখেছো বলছিলে। হ্যাঁ, সমবেত মুখগুলির উপর চকিত চোখ বুলিয়ে দীপা বলল, ওগুলো আমার কাছে আছে, দিয়ে দেব। এতগুলো ছেলে মেয়ে, ওসব সমান ভাগাভাগি হবে কি করে? রণজয়ের স্ত্রী অনুভা এতক্ষণ চুপচাপ ছিল, এবার বলল, বরং গলিয়ে নিয়ে ছভাগ করো, প্রত্যেকের ছোটোখাটো কিছু হয়ে যাবে। রণজয় ধমক দিয়ে বলল, তুমি থামবে? ঘর গোছাতে গোছাতে পর্ণা যেন কদিন আগের সেই দৃশ্যের মধ্যেই ঢুকে পড়েছিল। পর্ণা! বিনয় ডাক শুনে পড়ি কি মরি করে ছুটে এলো নিজেদের শোবার ঘরে। বিনয় বলল, রুমালটা কোথায়, পাচ্ছি না। পর্ণা অবাক হলো, সামান্য চিন্তিত। বিনয় বেরুবে অনুমান করে রুমালটা সে গুছিয়ে রেখেছিল টেবিলের মাথায়, বিনয় নাগালে। এখনো সেটা যথাস্থানে আছে দেখে তুলে বিনয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার কি হয়েছে বলো তো? কেন এত অন্যমনস্ক? বিনয় জবাব দিল না। রুমালটা চোখের উপর বুলিয়ে ঈষৎ ধরা গলায় বলল, বাড়িটা বড্ড ফাঁকা লাগছে। পর্ণা জানে না বিনয় ঠিক এই কথাগুলোই বলতে চেয়েছিল কিনা। রুমালটাই বা খুঁজছে কতক্ষণ ধরে। শূন্যতার বোধ ওর চোখের পাল্টে যাওয়া রং এবং গলার স্বরে যতটা ধরা যায়, বাস্তবে সম্ভবত তার চেয়ে বেশি। সে আর কতদূর অনুমান করবে? নিজেরও গলা বুঝে আসায় এ ঘরের বিছানাটা ঠিকঠাক করায় মন দিল পর্ণা। এখন বিনয়কে দেখছে না। স্ত্রী বলেই তবু কিছুটা ছুঁতে পারছে বিনয়ের বিষাদ। ভাবল, তা না হলে রমার মৃত্যু কাকে কিভাবে স্পর্শ করেছে সে তার কতটুকু বুঝবে? দীপা সেদিন রাতে যেমনই বলুক, সকলেই যে স্বার্থপর, নিজেকে নিয়েই আছে তা তো নয়। নিজের নিজের সংসারের চাপ, সম্পর্কের চাপ কখনো কখনো বদলে দেখায় মানুষকে। এই যা। শ্রাদ্ধের আনুষ্ঠানিক কাজকর্ম শেষ হবার পর আজ ভোরে বিজয় আবার ফিরে গেল জামশেদপুরে, সঙ্গে স্ত্রী মিনা এবং মেয়ে চুমকি। বিনয় রণজয়রা তখনও ঘুমে। সকালের চাটা পর্ণাই করে দিয়েছিল। তো ফ্ল্যাট থেকে বেরুবার সময়
অদ্ভুত একটা কাণ্ড করল বিজয়। সম্পর্কে দেওর, বয়সে তার সমানই হবে, তা সত্ত্বেও প্রায় কখনো যা করে না, আজ হঠাৎ পায়ে হাত দিয়ে প্রণাম করল তাকে। পর্ণা এ কি করে উঠতে বলল, সম্পর্কে বড়, এতে আপত্তি করছো কেন বৌদি? যাকে প্রণাম করতাম সে তো চলেই গেল, এখন থেকে তোমাকেই করব। প্রণাম করার জন্য দুটো পা তো দরকার। পর্ণা ভেবে পায়নি কি বলবে। দেখল প্রায় আচ্ছন্ন দৃষ্টিতে তাকে দেখছে বিজয়, সেইভাবেই বলল, সম্পর্কটা যেন থাকে বৌদি। মার চলে যাওয়াটা যে কি তা এখন বুঝছি। বিজয় যে এভাবে ভেঙে পড়বে তা ভাবতে পারেনি পর্ণা। মিনা ও চুমকি ওকে সামলাতে ব্যস্ত হলো। সম্পর্কে আবেগ থাকলে তা কোনো না কোনোভাবে ফুটে বেরোয়, অন্যদের মধ্যেও ছড়ায়। নিজেকে সামলে নিয়ে পর্ণা বলল, সম্পর্ক থাকবে না কেন ঠাকুরপো? রাখলেই থাকবে। এই তো চুমকি বলল, সামনের ছুটিতে এখানে এসে থাকবে। মা বাবা কি চিরকাল থাকে? বিজয় মাথা নাড়তে লাগল। মিনা বলল, দেখছো তো দিদিভাই কেমন মানুষ। এ কদিন ওখানে দিনরাত কান্নাকাটি করেছে, নাকি মাকে দেখেনি, অবহেলা করেছে। এমন করলে হয়? ততক্ষণে শান্ত হয়েছে বিজয়। রওনা হবার আগে বলল, আজ ওরা মায়ের জিনিসপত্র ভাগাভাগি করতে আসবে। দেখো ওসবে যেন আমাকে জড়ানো না হয়, বরং আমার কাছে মায়ের খাট, ড্রেসিং টেবিল, আলনা টালনা যা আছে তাও ওরা ভাগাভাগি করে নিতে পারে। বিনয়কে এসব কথা বলা যাবে না। আজ সকালেই বলেছিল, বিজুরা চলে গেল, আমাকে একবার উঠিয়ে দিলে না, আবার কবে দেখা হবে। এবার বোধ হয় সত্যি সত্যি বেরোবে বিনয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে অভ্যাসে চিরুনি তুলেছিল, খেয়াল হতে নামিয়ে রেখে বলল, সংসার কেমন বাধা নিয়মে চলে দেখেছ। মা চলে গেল, শ্রাদ্ধ শান্তি হলো, ছেলেমেয়েরা এলো চলে গেল, ব্যাস বাড়ি ফাঁকা। বাবাকে যেমন ভুলেই গেছি, তেমনি মাকেও ভুলে যাব ক্রমশ। দেয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকিয়ে মাঝে মাঝে মনে হবে। এখনই ভুলে যাবার কথা বলছো কেন? মুখে এসে গিয়েছিল বলে এই কথাটা বলে ফেলল পর্ণা। এখনো রমাদেবীর সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়নি। বাড়ি ফাঁকা হয়ে গেল বলে তুমি হাহুতাশ করছো, কিন্তু আজ দুপুরে সব আসবেন, কি রেখে গেছেন দেখে যে যার ভাগ বুঝে নেবেন। সম্পত্তি মানে? ওই যে মার বড় ট্রাঙ্ক, সুটকেস, ওর মধ্যে নাকি অনেক কিছু আছে, যখের ধন, তাছাড়া গয়নাগাটি। কি বলছো এসব? আমি কি আর বলছি, তোমার বোনেরা, ভাইয়ের বউরা বলেছে। বিনয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করতে করতে বলল পর্ণা, ওরা এলে তুমি সামনে থেকো, তোমার সামনেই যেন ট্রাঙ্ক সুটকেস খোলা হয়, ভাগ করে দিও। আশ্চর্য, এই 20 বছরে মায়ের যে কিছু আছে, থাকতে পারে, আমিই জানলাম না। দীর্ঘশ্বাসের পরে কৌতূহল ফুটে উঠল বিনয়ের কথায়। রহস্য করছো কেন? খুলেই বলো না, কি আছে ট্রাঙ্ক আর সুটকেসে? আমি কি বলবো? আমি কি ছাই জানি? নিশ্চয়ই রাশি রাশি মোহর আছে, গয়না আছে। পর্ণার কথা শ্লেষটুকু আঁচ করতে অসুবিধে হলো না বিনয়ের। সাধারণত এভাবে কথা বলে না ও। বিশেষত রমার ব্যাপারে পর্ণা যে খোঁচা দিয়ে কিছু বলবে না সে বিষয়েও বিনয় নিশ্চিত। গত 18-20 বছরে দেখেছে রমার ভালো মন্দর দিকে ওরই নজর ছিল বেশি। রমারও যেন একটা পক্ষপাত গড়ে উঠেছিল ওর প্রতি। বড় ছেলের বউ বলেই নয়, পর্ণা যেন নিজেই অর্জন করে নিয়েছিল রমার টান। সেই পর্ণার মুখে এসব কথা। বিনয় ভাবল, নিশ্চিত তার আড়ালে এমন কোনো কথাবার্তা হয়েছে যা পছন্দ হয়নি পর্ণার, তা না হলে এভাবে বলতো না। বিনয় আর কিছু জিজ্ঞেস করল না। বেরুবার আগে শুধু বলল, বেশ তো, আসুক সবাই, নিজেরাই দেখে বুঝে ভাগ করে নিক, আমাদের আর কি নেবার আছে। জবাব না দিয়ে বিনয়ের পিছনে পিছনে দরজা পর্যন্ত এলো পর্ণা। কখন ফিরবে? দেখি। গাড়ি নিয়ে যাচ্ছ, সাবধানে চালিও।
বিনয় মাথা নাড়ল, মুখ ফুটে বলল না কিছু। তখন থেকে আরও অনেকটা সময় কেমন একটা আচ্ছন্নতার মধ্যে কেটে গেল বিনয়ের। ক্যাটারারের পাওনা মিটিয়ে দেবার পরেও গাড়ি নিয়ে একা একা ঘুরে বেড়ালো সে। নিশ্চিত কিছু যে ভাবছিল তা নয়, রমার থাকা ও না থাকার মধ্যে তফাৎটা কোথায় তা বুঝবার চেষ্টায় অনুভব করল মা নেই, আর ফিরবেও না কোনো দিন। এই বাস্তবটুকু ছাড়া আর কোনো বোধ কাজ করছে না তার মধ্যে। শুধু তাই নয়, কেমন যেন নিঃসম্পর্কিতও লাগছে নিজেকে। কেন হচ্ছে এমন? প্রশ্নটা নিয়েই বাড়ি ফিরল বিনয় এবং দেখল এরই মধ্যে এসে পড়েছে ওরা। দুপুরে খাওয়া দাওয়ার পর রমার ঘরেই বসা হলো। শ্রাদ্ধের কাজে চন্দনের ফোঁটায় সাজানো রমার ফ্রেম বাঁধানো ছবিটা এখন টেবিলে রাখা। গতকালের জুঁয়ের মালাটা সামান্য শুকলেও বিবর্ণ হয়নি একেবারে। পর্ণা বোধহয় ধূপ জ্বেলেছিল সকালে, তার ছাই এখনো লেগে আছে ছবিতে। চাবি হাতে সুটকেস ও ট্রাঙ্ক খোলার আগে রমার ছবির দিকে তাকিয়ে নাটকীয় গলায় রণজয় বলল, হে মা ত্রিদেবী, তুমি আমাদের আরাধ্যা। তুমি চলে গেছো, তোমার ছেলে মেয়েদের জন্য রেখে গেছো এই ট্রাঙ্ক আর সুটকেস। এগুলোর মধ্যে যা আছে তোমার স্মৃতি রক্ষার্থে তা আমরা ভাগাভাগি করে নেব। যদি অপরাধ হয় ক্ষমা করো। রণজয়ের বলার ধরনে প্রায় সকলেই হেসে উঠল একসঙ্গে। পর্ণা লক্ষ্য করল বিনয় হাসছে না, চোখ এখনো রমার দিকে। কি ভাবছে বোঝা যাবে না। তখন রণজয় সুটকেস খুলছে দেখে বলল, বিজয় বলে গেছে ও কিছু নেবে না। আমাদেরও সেই কথা। তা কি করে হয় বৌদি? অন্তত সোনার একটুখানি ভাগ তো নেবে সবাই। সেদিন তো কথাই হলো, গয়নাগুলো গলিয়ে 6 ভাগ হবে, প্রত্যেকেরই টোকেন একটা কিছু হয়ে যেতে পারে। পর্ণা কান দিল না, শুধু লক্ষ্য করল বিনয় তখন অন্যমনস্ক, একটু থমথমেও যেন। সুটকেস খোলা হয়েছে ততক্ষণে। নিপা অনুভা ঝুঁকে এলো তার ওপর। অল্প দূরে চেয়ারে বসে সুজয় বলল, জব বাবা, এ তো সব শাড়ি দেখছি। এই শুধু মেয়েরাই হাত বাড়িও না, আমিও নেব একটা, ছাপিয়ে লুঙ্গি করে পরব। সুজয়ের স্ত্রী দেবী শান্ত মেয়ে, স্বামীকে প্রগল্ভ হতে শুনে বলল, কি বলছো যাতা? সুটকেসের মধ্যে থেকে একটা অপেক্ষাকৃত চওড়া পার সাদা খোলের শাড়ি টান মেরে বের করে নিপা বলল, ইস, দেখেছ, 2 বছর আগে পুজোয় দেওয়া। এই শাড়িটার পাট পর্যন্ত ভাঙেনি। 600 টাকা দিয়ে কিনেছিলাম নিজে পরবো বলে। তারপর ভাবলাম মাকে দিই। কি কিপ্টে রে বাবা। ছি নিপা, এসব কথা কেউ বলে? দীপা ধমক দিয়ে বলল, শাড়িটা তুই নিয়ে যা। নিপার মুখে ছায়া ছড়ালো। ওকে লক্ষ্য করে অনুভা বলল, এই শাড়ি কোনো বিধবা মানুষ পরে? পেয়েছি পেয়েছি। ওদের কথার মধ্যেই সুটকেসের তলা থেকে একটা মোটা কাগজের খাম বের করে চেঁচিয়ে উঠল রণজয়, টাকা টাকা। দাঁড়াও দেখি। আহ, সুজয় বলল, আর পরে গুনলেই তো হতো। না। রণজয় আন্দাজ করে বলল, 700-800 বেশি হবে না, মেলানো মেশানো টাকা সব। ওটা রাখ, এখন ট্রাঙ্কটা খোল। বিনয়কে দেখতে দেখতে সুজয় বলল, দাদা এত মনমরা কেন? শরীর খারাপ? না, ঠিক আছে। বিনয় বলল, যা করবার তাড়াতাড়ি কর। ট্রাঙ্কটা খুলতে যেরকম কসরত করতে হলো রণজয়কে, তাতে মনে হয় অনেক দিন এইভাবে তালাবন্ধ ছিল। ডালা খুলতেই আস্তে আস্তে একটা পুরনো গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। দুটো সমস্ত আরশোলা লাফিয়ে পড়ল মেঝে। সচকিত রণজয় ও নিপার মাঝখান দিয়ে বেরিয়ে মুহূর্তের মধ্যে হারিয়ে গেল খাটের তলায়। যখের ধন পেতে গেলে আগে প্রহরীদের মারা দরকার, রণজয় বলল। বৌদি ঝাঁটা আছে? পর্ণা বলল, এখন আর ঝাঁটার দরকার নেই, আরও কত বেরোবে দেখো, বরং কাজটা শেষ করো আগে। নিপা বলল, হ্যাঁ সেই ভালো। খবরের কাগজে লাল ফিতে দিয়ে বাঁধা থাক থাক চিঠি, এইরকম 3টে, বহু পুরনো ডাকটিকিটের খাম, পোস্টকার্ড। একটা প্যাকেটের চিঠি আলগোছে নাড়াচাড়া করতে করতে রণজয় বলল, এসব তো দেখছি আমাদেরই লেখা। বলি সব জমি রেখেছিল কেন?
এই দেখো দাদা, বিদেশ থেকে মাকে লেখা তোমার চিঠি, 73 পোস্টাল মার্ক। রণজয় চিঠিটা এগিয়ে ধরেছিল। বিনয় বলল, থাক, পরে দেখব। দেখি। রণজয়ের হাত থেকে চিঠিটা নিতে নিতে সুজয় বলল, 73-তে তো বাবা বেঁচে। বৌদি, তোমাদের বিয়ে হয়েছিল কত সালে? 75-এ। কথাটা বলেই বিনয়ের দিকে তাকিয়ে পড়না বলল, তোমার ক্লান্ত লাগলে গিয়ে শুয়ে পড়ো না। না, ঠিক আছে রুনু, তাড়াতাড়ি কর। দাদার তাড়া খেয়ে ব্যস্ত হলো রণজয়। রমার সম্পত্তি যেন আর শেষ হয় না। বিবর্ণ সাদা কাগজে মোড়া, ভাঁজে ভাঁজে ফেসে যাওয়া পুরনো বেনারসি, গিট বাঁধা সিল্কের জোর, বিয়ের পর স্বামীর সঙ্গে তোলা ফ্রেমের কাঁচের আড়ালে অস্পষ্ট হয়ে আসা রমা ও শশীভূষণের ছবি, মশারি, বিনয় পর্ণার বিয়ের পর জামশেদপুরের বাড়িতে সকলকে নিয়ে তোলা পারিবারিক ফটো, কলকে পড়া কয়েকটা কাঁসার থালা, বাটি, গ্লাস, শশীভূষণের পাইপ, এক্সরে প্লেট, মৃত্যুর পরে নেওয়া শশীভূষণের আলতা মাখানো পায়ের ছাপের বাঁধানো ছবি, আশেপাশে ঘোরাফেরা করা কয়েকটা আরশোলার বাচ্চা। বিভিন্ন কৌতূহলী দৃষ্টির সামনে এসব হাতড়াতে হাতড়াতে রণজয় হঠাৎই বের করে আনলো লাল কাপড়ে সাদা ফিতে দিয়ে বাঁধা একটা শক্ত মোড়ক। টিপে টিপে দেখে সে বলল, কি জিনিস বোঝা যাচ্ছে না, এত যত্ন করে রাখা, গয়নাটা না হয়তো। অনুভা বলল, খুলেই দেখো। মোড়কের ফিতে খুলছে রণজয়। চাপা উত্তেজনা ফুটেছে চোখে মুখে। বিজয় এখানে নেই। ও ছাড়া রমার আর 5 ছেলে মেয়ের প্রায় সকলেরই মুখে কৌতূহল মেশানো উৎকণ্ঠা। ঘর জুড়ে এখন শুধুই স্তব্ধতা। বেশ বড় কাপড়ের ভাঁজ খুলে খুলে অবশেষে জিনিসটা বের করে রণজয়। একটা পিতলের দুধ খাওয়াবার ঝিনুকের সঙ্গে সামান্য গলে যাওয়া রাবার ব্যান্ড দিয়ে আটকানো একটা 4 ভাঁজ করা ছোট্ট কাগজ। ঝিনুকটা সকলকে দেখিয়ে সন্তর্পণে কাগজটা বের করে চোখ বোলালো রণজয়। মুহূর্তের মধ্যেই পাল্টে গেল ওর মুখের চেহারা। তারপর থমথমে গলায় বলল, মার লেখা। লিখেছে, এই ঝিনুকে আমার সব ছেলে মেয়ে দুধ খেয়েছে। ভগবান, আমার মৃত্যু পর্যন্ত ওরা যেন আমার কাছেই থাকে। কেউ কোনো কথা বলল না। পর্ণা বিনয়কে দেখছিল। চোখ মুখ অন্যরকম, দাঁত ঘোরাফেরা করছে ঠোঁটে। আচমকা উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাবার আগে ভাঙা অস্ফুট গলায় বিনয় শুধু বলল, পেয়েছি আমরা যখের ধন।